আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা গত ক্লাসে তোমাদেরকে আয়নীকরণ শক্তি কাকে বলে সেটা পড়াইছি। তো আয়নীকরণ শক্তি আমি আশা করব আমার গত ক্লাস দেখলে আয়নীকরণ শক্তি নিয়ে তোমাদের যে জটিলতা সেটা থাকবে না। তো আমি আয়নীকরণ শক্তির মধ্যে কিছু ব্যতিক্রম আছে সেই কথাটা বলেছিলাম এবং বলছিলাম যে এই আলোচনাটা পরের ক্লাসে করব। তো আমি সেই ব্যতিক্রমগুলো এখন করাবো। আচ্ছা দেখো, আমরা এই যে পর্যায় সারণী, এই পর্যায় সারণীতে আমরা বলছিলাম কি যে পর্যায় সারণীর বাম হতে ডানে গেলে আমাদের আয়নীকরণ শক্তির মান কিন্তু বাড়ে। আসলেও তাই। এখন এখানে দেখো আমরা দ্বিতীয় পর্যায়ের মৌলগুলা নিই, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এক্ষেত্রে এইভাবে যদি আমরা বাম থেকে ডানে যাই তাহলে এর চাইতে এর চাইতে এখান থেকে এর, কার্বনের চাইতে নাইট্রোজেন, নাইট্রোজেন চাইতে অক্সিজেনের কি হবে, আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা। কিন্তু এখানে কিছু হালকা একটু ব্যতিক্রম আছে। যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় বেরিলিয়াম এবং বোরন, বেরিলিয়াম এবং বোরন এর মধ্যে আয়নীকরণ শক্তির মান কার বেশি? শক্তির মান কার বেশি? এটা কিন্তু অত্যাধিক ইম্পর্টেন্ট একটা কোশ্চেনটা কিন্তু মাঝে মাঝে আসে, তোমরা একটু দেখবে। তো দেখো বেরিলিয়াম এবং বোরন, বেরিলিয়ামের পরে আছে কি বোরন। সূত্র অনুযায়ী বোরনের আয়নীকরণ শক্তির মান কিন্তু বেশি হওয়ার কথা, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি সেটা আমরা একটু দেখি। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2। আর বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2 2p1। দেখো হুন্ডের নীতি অনুযায়ী অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল। বেরিলিয়ামের 2s অরবিটালে 2টা ইলেকট্রন, এস অরবিটালের ধারা দিয়ে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত 2 এবং পূর্ণ আছে 2 দিয়ে। এখানে বোরনের সর্বশেষ ইলেকট্রনটি আছে পি অরবিটালে, পি অরবিটালের ধারণ ক্ষমতা কত 6, অর্ধপূর্ণ করলে 3, কিন্তু সেখানে আছে মাত্র একটা। এইটা পূর্ণ থাকার কারণে এখান থেকে ইলেকট্রন অপসারণটা একটু কঠিন হবে, অর্থাৎ ইলেকট্রন অপসারণ করতে একটু বেশি শক্তির প্রয়োজন হবে। আর এখানে বোরনের বেলায় যেহেতু পি অরবিটালে একটা মাত্র ইলেকট্রন, তাই এখান থেকে ইলেকট্রন অপসারণ এই বোরনের থেকে কিন্তু একটু সহজ হবে। এই কারণে এর আয়নীকরণ শক্তির মান বেশি হবে, এটা একটু কম হবে, এটা একটু কম হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এক্ষেত্রে এই পর্যায়ে আর একটা প্রশ্ন আসে ব্যতিক্রমী, সেটা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে আয়নীকরণ শক্তির মান কার বেশি? এক্ষেত্রেও কিন্তু একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি আমরা একটু দেখি। দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 7, ইলেকট্রন বিন্যাস করলে যেটা হয় 1s2 2s2 2p3। আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8, ইলেকট্রন বিন্যাস করলে যেটা হয় 1s2 2s2 2p4। দেখো নাইট্রোজেনের পি অরবিটাল কিন্তু অর্ধপূর্ণ, পি অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কত 6, সেখানে আছে p3, তার মানে অর্ধপূর্ণ। হুন্ডের নীতি অনুযায়ী পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিক সুস্থিত বা স্থিতিশীল বা স্টাবল। যেহেতু এটা অধিক স্টাবল, তাই এখান থেকে একটা ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে একটু কিন্তু বেশি শক্তির প্রয়োজন হবে। এই কারণে আর এক্ষেত্রে যেহেতু অর্ধপূর্ণর চাইতে একটা ইলেকট্রন বেশি আছে, তাই এখান থেকে ইলেকট্রন অপসারণ করা এর চাইতে একটু সহজ হবে। এই কারণে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এই আয়নীকরণ শক্তিতে আর একটা প্রশ্ন প্রায় আসে বা একটু ইম্পর্টেন্ট, সেটা ব্যতিক্রম না, তারপরে তোমাদেরকে একটু আমি দেখাবো। সেটা হচ্ছে দেখো এই যে 1 নাম্বার গ্রুপের সোডিয়াম এবং পটাশিয়াম, যদি তোমাকে প্রশ্ন করা হয় সোডিয়াম এবং পটাশিয়াম এর মধ্যে আয়নীকরণ শক্তির মান কার বেশি, এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল, এটা এখানে কোনো ব্যতিক্রম নাই। আমরা জানি যে সকল মৌলের
যে সকল পরমাণুর আকার বড় তার আয়নীকরণ শক্তির মান কম, আর যার আকার ছোট তার আয়নীকরণ শক্তির মান বেশি। এক্ষেত্রে সোডিয়ামের চাইতে পটাশিয়ামের আকার বড়, তাই পটাশিয়ামের আয়নীকরণ শক্তির মান কম হবে। আবার একই গ্রুপে উপর হতে নিচে গেলে কি হয়, আয়নীকরণ শক্তির মান কমে। যেহেতু পটাশিয়াম সোডিয়ামের নিচে আছে, তাই পটাশিয়ামের আয়নীকরণ শক্তি সোডিয়াম অপেক্ষা কম হবে। ধন্যবাদ, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এক্ষেত্রে আর একটা প্রশ্ন হয়, প্রায় এই প্রশ্নটা কিন্তু আসে এবং অত্যাধিক ইম্পর্টেন্ট। সেটা হলো সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম প্লাস প্লাস গঠিত হয় না কেন? প্রশ্নটা কিন্তু অধিক ইম্পর্টেন্ট। তোমরা আশা করি একটু মনোযোগ দিয়ে দেখবে এবং এই প্রশ্নটা একটু মাথায় রাখবে। সেটা হলো সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম 2+ গঠিত হয় না কেন? দেখো, আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে যেটা পাই, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p6, 3s1। এক্ষেত্রে দেখো, যখন একটা ইলেকট্রন ত্যাগ করতেছে তখন তৃতীয় শক্তি স্তরের একটা ইলেকট্রন এখান থেকে কি হচ্ছে, আউট হয়ে চলে যাচ্ছে। যখন আউট হয়ে চলে যাচ্ছে তখন কি হচ্ছে, সোডিয়াম একটা প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে একটা প্লাস হয়ে যাচ্ছে। আর ইলেকট্রন বিন্যাসে যেটা হচ্ছে 2s2, 1s2, 2s2, 2p6। দেখো, ইলেকট্রনগুলো দ্বিতীয় শক্তি স্তরে এবং ইলেকট্রনের সংখ্যা কত? 8টা, অর্থাৎ অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে। আমরা জানি প্রত্যেকটা মৌলেরই কিন্তু শেষ আশা হলো নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিতি অর্জন। নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিতি কি? নিষ্ক্রিয় গ্যাসের অষ্টক পূর্ণ থাকে। দেখো, একটা ইলেকট্রন ত্যাগের পর এর কিন্তু অষ্টক পূর্ণ হয়ে গেছে। অষ্টক পূর্ণ হওয়ার কারণে দ্বিতীয় আরেকটা ইলেকট্রন আমরা বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করলেও, সাধারণত অত্যাধিক বেশি পরিমাণ শক্তি প্রয়োগ না করা পর্যন্ত আরেকটা ইলেকট্রন সে কিন্তু ত্যাগ করবে না। এই কারণে সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম প্লাস প্লাস গঠিত হয় না। আশা করি তোমরা বুঝতে পারছো। আমার এই ক্লাসটি যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটি শেয়ার করে ফলো দিয়ে আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।